কৌরব ও পাণ্ডবদের মধ্যে একসময় সাময়িক সন্ধি হয়। সেই সন্ধির শর্ত অনুযায়ী কৌরবরা পাণ্ডবদের জিজ্ঞেস করে, তোমরা কোন রাজ্য চাও? পাণ্ডবরা শান্তভাবে উত্তর দেয়, আমরা চাই ইন্দ্রপ্রস্থ। কৌরবরা সেই দাবি মেনে নেয়। ইন্দ্রপ্রস্থে তারা পাণ্ডবদের জন্য একটি রাজপ্রাসাদ নির্মাণ করে, কিন্তু সেই প্রাসাদ রাজকীয় আশ্রয় ছিল না, তা ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল লাক্ষা অর্থাৎ দাহ্য পদার্থ দিয়ে। বাইরে থেকে দেখতে ছিল অপূর্ব, কিন্তু ভেতরে লুকিয়ে ছিল আগুনে পুড়ে ধ্বংস হওয়ার ফাঁদ। পাণ্ডবরা খুব দ্রুত বুঝে যান এই প্রাসাদ আসলে তাদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা। বুদ্ধি ও কৌশলের সাহায্যে পাণ্ডবরা প্রাসাদের নিচে একটি গোপন সুড়ঙ্গ খনন করেন। এক গভীর রাতে গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার সময় পাণ্ডবরা লাক্ষা গৃহে আগুন লাগিয়ে দেন। কৌরবরা তখন ভেবে নেয় পাণ্ডবরা আগুনে পুড়ে মারা গেছেন, কিন্তু বাস্তবে তারা জীবিত ছিলেন। সেই গোপন সুড়ঙ্গ পথ ধরেই পাণ্ডবরা একদিন পৌঁছে যান বিরাট রাজার রাজ্যে। বিরাট রাজা ছিলেন মহাভারতের এক গুরুত্বপূর্ণ শাসক। তিনি শাসন করতেন মৎস্য দেশ। এই অঞ্চলকে মৎস্য দেশ বলা হতো, কারণ এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। এই অঞ্চলের মানুষ মাছ ধরতে ও মাছ খেতে অভ্যস্ত ছিল। এই কারণেই বিরাট রাজা পরিচিত হন মৎস্য দেশের রাজা নামে। মৎস্য দেশের রাজধানী ছিল বিরাট নগরী। ইতিহাস ও গবেষণা অনুযায়ী এই বিরাট নগরীর অবস্থান বর্তমান বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সদর থেকে প্রায় 15 কিলোমিটার পশ্চিমে রাজাহার ইউনিয়নে। প্রাচীনকালে এই অঞ্চল ছিল সমৃদ্ধ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী এক রাজ্য। বিরাট রাজা ছিলেন সাহসী ও ধর্মপরায়ণ শাসক। তার রাজ্যেই পরবর্তীতে মহাভারতের পাণ্ডবদের অজ্ঞাতবাস পর্বের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। পাশা খেলার শর্ত অনুযায়ী পাণ্ডবদের 12 বছর বনবাসে কাটাতে হয় এবং তার পরের 13 বছর কাটাতে হয় অজ্ঞাতবাসে। এই 12 বছর তারা গভীর বনাঞ্চলে নির্বাসিত জীবন যাপন করেন, কিন্তু সবচেয়ে কঠিন ছিল 13 বছর। এই 1 বছরে তাদের থাকতে হতো ছদ্মবেশে, এমনভাবে যেন কেউ কোনোভাবেই তাদের চিনতে না পারে। যদি এই অজ্ঞাতবাসের সময় কেউ পাণ্ডবদের প্রকৃত পরিচয় জেনে ফেলত, তাহলে আবার শুরু হতো আরও 12 বছরের বনবাস। এই ভয়ঙ্কর শর্ত এড়াতেই 12 বছরের বনবাস শেষ করে পাণ্ডবরা অজ্ঞাতবাস শুরু করেন বিরাট রাজার রাজ্যে। বিরাট রাজার দরবারে পাণ্ডবরা নিজেদের রক্ষা করতে বিভিন্ন ছদ্ম পরিচয় গ্রহণ করেন। যুধিষ্ঠির কঙ্ক নামে রাজ দরবারে পরিচিত হন এবং রাজার খেলা ও বিনোদনের সঙ্গী হিসেবে থাকেন। ভীম বল্লভ নামে বাবুর্চি ও কুস্তিগিরের কাজ নেন। অর্জুন নপুংসক বৃহন্নলা রূপে নারীবেশ ধারণ করে নৃত্য ও সঙ্গীত শিক্ষা দেন। নকুল গ্রন্থিক নামে ঘোড়াশালের দায়িত্ব নেন। সহদেব তাঁতিপাল নামে গরু পালন করেন। দ্রৌপদী মালিনী নামে রানী সুদেষ্ণার কাছে সৌরন্ধ্রী হয়ে থাকেন, দাসী হিসেবে সেবার কাজ করেন। তবে এই সময়ে পাণ্ডবদের জননী কুন্তী বিরাট রাজার রাজ্যে ছিলেন না। মহাভারতের মূল কাহিনী অনুযায়ী তিনি তখন ছিলেন দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণ ও যাদবদের আশ্রয়ে। এর কারণ ছিল নিরাপত্তা ও কৌশল। বয়সের কারণে অজ্ঞাতবাসের ঝুঁকি তার জন্য বেশি ছিল। এছাড়া দীর্ঘদিন বিশ্বাসযোগ্য ছদ্মবেশে থাকা কুন্তির পক্ষে কঠিন হতো, আর তিনি ধরা পড়লে পাণ্ডবদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল। কিন্তু এই রাজপ্রাসাদেই ছিল এক বিপদ, রাজার শ্যালক ও সেনাপতি কিচক। ক্ষমতায় এতটাই দাপুটে যে রাজা বিরাট পর্যন্ত তাকে ভয় পেতেন। একদিন কিচকের নজর পড়ল শৈলন্দ্রীর উপর। এই অপূর্ব সুন্দরী কে? কিচক জানত না সে মহাবীরদের পত্নী পঞ্চপাণ্ডবের প্রিয় দ্রৌপদী। সে সরাসরি এগিয়ে গেল দ্রৌপদীর কাছে। কিচক, হে সুন্দরী, তুমি এই রাজপ্রাসাদে দাসীর কাজ করছো, এ কি তোমার যোগ্য? আমি কিচক, এই রাজ্যের সেনাপতি। তুমি আমার সঙ্গিনী হও, আমি তোমাকে রানীর মতো রাখব। দ্রৌপদী, আমি বিবাহিতা, আমার 5 স্বামী আছেন। তুমি এই কথা মনে রেখো, তোমার এই ধৃষ্টতার পরিণাম ভালো হবে না। কিচক হাসল, অহংকারের হাসি। সে বলল, তোমার স্বামীরা এখন কোথায়? কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। দ্রৌপদী দ্রুত সেখান থেকে সরে গেলেন, কিন্তু কিচকের অত্যাচার সেখানেই থামল না। কিছুদিন পর কিচক প্রকাশ্যে দ্রৌপদীকে অপমান করল, রাজসভায় সবার সামনে। দ্রৌপদী সাহস করে রাজার কাছে বিচার চাইলেন। মহারাজ, আপনার সেনাপতি আমাকে অপমান করেছে, আমি একজন বিবাহিত নারী, আমাকে ন্যায় দিন। রাজসভায় নেমে এলো নিস্তব্ধতা, কেউ কথা বলল না। কিচকের ভয়ে রাজা বিরাট পর্যন্ত চোখ নামিয়ে নিলেন। দ্রৌপদী বুঝলেন এখানে ন্যায় মিলবে না।
তিনি চোখের জল লুকিয়ে সরে এলেন, কিন্তু তার মনে তখন একটাই নাম, ভীম। রাতের অন্ধকারে দ্রৌপদী গেলেন রান্নাঘরে, যেখানে ভীম বল্লভ নামে কাজ করছিলেন। তাকে দেখেই ভীম বুঝলেন কিছু একটা ঘটেছে। ভীম, আজ আমার সম্মান বিপন্ন, রাজসভায় কেউ ন্যায় দেয়নি, তুমি ছাড়া আমার কোনো রক্ষক নেই। ভীমের চোখ লাল হয়ে উঠল, রক্ত ফুটে উঠল তার শরীরে। শুরু হলো যুদ্ধ। কিচক ছিল অসাধারণ শক্তিশালী, সমগ্র মৎস্য রাজ্যে তার সমকক্ষ কেউ ছিল না, কিন্তু ভীমের সামনে সে নিতান্ত সাধারণ। ভীম তাকে মাটিতে আছাড় দিলেন। কিচক চিৎকার করল, পালানোর চেষ্টা করল, কিন্তু ভীমের বজ্রমুষ্টি থেকে রক্ষা পেল না। অবশেষে কিচকের পতন হলো, পাপের প্রায়শ্চিত্ত হলো। পরদিন সকালে রাজসভায় হইচই পড়ে গেল। সেই অপরাজয় কিচক, যাকে গোটা রাজ্য ভয় পেত, সে নিথর পড়ে আছে। রাজা বিরাট বিস্মিত। কে করল এই কাজ কেউ জানে না। আর দ্রৌপদী, তিনি দাঁড়িয়ে আছেন নীরবে, তার চোখে আর অশ্রু নেই, শুধু শান্তি, ন্যায়ের বিজয়ের শান্তি। মহাভারতের এই অধ্যায় আমাদের একটি চিরন্তন সত্য মনে করিয়ে দেয়, ক্ষমতা কখনো অন্যায়কে ন্যায় করে না, অহংকার কখনো অপরাজয় নয়, আর যে নারীকে অপমান করে ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না। চলুন আমরা বিরাট রাজার রাজ্যের ধ্বংসাবশেষ দেখি, যে রাজ্য একদিন ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নীরব সাক্ষী। কালের বিবর্তনে সেই রাজপ্রাসাদ আজ আর দাঁড়িয়ে নেই। সময়ের প্রবাহে ইট, পাথর আর প্রাসাদের প্রাচীর ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে গেছে। যেখানে একদিন রাজাদের পদচারণা ছিল, যেখানে ছিল রাজদরবারের কণ্ঠকাকীর্ণ কোলাহল, সেখানে আজ শুধু নীরবতা। তবুও এই ভাঙা ইট আর মাটির স্তূপ আমাদের মনে করিয়ে দেয়, এই স্থানেই একসময় বিরাট রাজার রাজপ্রাসাদ দাঁড়িয়েছিল। এই ধ্বংসাবশেষ শুধু অতীতের চিহ্ন নয়, এটি সাক্ষ্য দেয় সেই সময়ের যখন পাণ্ডবরা ছদ্মবেশে এখানে আশ্রয় নিয়েছিলেন এবং মহাভারতের ইতিহাসে লেখা হয়েছিল এক অনন্য অধ্যায়। আজ মাটির নিচে চাপা পড়ে থাকা বিরাট রাজার রাজ্যের এই ধ্বংসাবশেষ আমাদের সামনে তুলে ধরে এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প।